ডাকতে এসেছিল। বাদলের মা বিমলা, শহীদের মা। বাদলের দলের ছেলেরা কেবল বিমলাকেই ডাকতে এসেছিল, শহীদের মাকে। দাঁড়াও জননী আমার, একবার দাঁড়াও। যেদিন তুমি সমস্ত বাধা বন্ধনমুক্ত মহামহিময় দেশে বিশ্বের পানে অসংকোচ দৃষ্টি তুলিয়া তাকাইবে, সেদিন যেন নিজের এই ক্ষত বিক্ষত অঙ্গ ঝাঁঝরা পারাবক্ষ সুত সুনিত দীপ্ত ক্রোধ দেখিয়া কাঁদিও না মা। সেদিন তুমি বিশ্বমঞ্চে বীরপ্রসূ জননীর মতো উঁচু হইয়া দাঁড়াইও। ওই দূর সাগর পার হইতে তোমার মুখে যেন নবপ্রভাতের অরুণ হাসি দেখি। যে বীরপুত্র তার তরুণ অসমাপ্ত জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা দেশের মুক্তির জন্য বলিদান দিয়া বিদায় করিয়াছে, সেদিন তাহাকে হয়তো তোমার বেশি করিয়া মনে করিবে। কিন্তু সেদিন আর চোখের জল ফেলিও না মা। বুক জোড়া হাহাকার তোমার সেদিন কোলের সন্তানদের দেখিয়া ভুলিতে চেষ্টা করিও। স্বর্গ হইতে জননী তোমার কেটেছেন আমি মাটিতে কোল, শ্যামল শস্যের হইতে মাঠে বিছানো তাহার সারা তাহারি স্নেহের করুণ গন্ধ নবান্নে ধরিছে ওই নদী স্রোতস্বরে কাঁদিছেন মাতা। ওইরে আমার দুলারে কই, জনম দুঃখী মা গো আমার, আর কতকাল কান্না? কবে মা তোর চোখের জলে জন্ম নেবে পান্না? তুই দিয়েছিস পেটের ছেলে, বুকখানা তোর শূন্য, আমরা পেলাম স্বাধীনতা। আমার যাত্রা শুরু করেছি, তার জন্য কোনো শোক করো না। আজ একটা আদর্শের জন্য প্রাণ বিসর্জন করছি, তাতে আনন্দ আমার মনের কানায় কানায় ভরে উঠেছে, মন খুশিতে পরিপূর্ণ হয়ে গেছে। মা, তোমার প্রজ্যোত কি কখনো মরতে পারে? আজ চারিদিকে চেয়ে রাখো, লক্ষ্য স্বদেশ তোমায় দুমুঠো ভাত দেয়নি, দেয় না আজও। চোখের জলে বুক ভাসিয়ে তবু তুমি বাঁচো। তোমার ছেলে শহীদ বলে এখন রাজা আমরা। রোদ বৃষ্টি অসুখ বিসুখ পুড়ছে তোমার চামড়া। আমরা সবাই ভয় পাচ্ছি, ভয়ে আছে সুখে। দেখে কবি শহীদের মা, মা জননী, তুমি কি কেবলই ছবি? ওরা দেশের পোড়া ছেলের মা, আমারই তোরা ছুঁয়ে দেখিস না। কোথায় ছবি, কোথায় দিবি হাত? মা, তুমি এখন ছাদের আশপাশে হয়তো কাপড় নেছো মাগো। আমাদের বাড়ির সামনের কাঁঠাল গাছটা ভারী ভারী পাতাগুলোর বুকে সূর্যের কিরণ হয়তো চকচক করছে। আর একটু পরে হয়তো তুমি লাল পেরেশি গরদের শাড়ি পরে আহ্নিক সারতে বসবে। তোমার ভেজা ভেজা এলো চুলগুলো থাকবে পিঠের উপর ছড়িয়ে। আর আমি অন্ধকারে চেয়েও কালো একটা পুলিশ ভ্যানের গহ্বরে বসে জনাভিষেক রাইফেলধারীর পাহারায়। আর একটু পরেই থানাগারদের অন্ধকার থেকে পৌঁছে যাব ঝুটা বিচারালয় রানিয়ায়। সুন্দরবনের কোন এক প্রত্যন্ত গ্রাম থেকে পরশু সন্ধ্যায় ওরা আমাকে গ্রেপ্তার করেছে। থানাগারদের অহিংসার প্রেমে ওরা উৎপাদিত করেছে আমার দু হাতের প্রতিটা নখ। আঙুলগুলোকে বিষাক্ত করেছে রাইফেলের পুরোয় থেতলে থেতলে, কেননা ওদের বিশ্বাস আমার হাত দুটো নাকি বোমা বানাবে। ভীষণ ওস্তাদ ছিল। এই আমি ধরে রাখছি তোর হাত হাতের উপর। তোর ঘন নিঃশ্বাসেই তপ্ত মুখ এ মুল্লুক থেকে সে মুল্লুক ছুটে ছুটে হয়রান। মাথা রাখে শ্রান্ত কপালে তোর, ঘুমের দেশের ভেতর শতরঞ্জ দৃশ্য দেখে। এই দেখ, এক এক করে মুছে যাচ্ছে তোর সমস্ত নীল শব্দ। জেলখানায় পিটিয়ে মারা লাশ থেকে
তোর ঘুরে যাচ্ছে মাথা। বেয়ালেটের খোঁচায় তোর মাটি, তোর রত্নগর্ভা মাটি হয়ে যাচ্ছে পর্যুদস্ত। আকাশের হাজার চাঁদ তাক করে উঁচিয়ে আছে বন্দুকের নল। তুই দাঁড়িয়ে ফিরতে পারিস না, নয় না, এমনকি ঊর্ধ্বমুখ হওয়া নিষিদ্ধ। তোকে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে নত মুখে। তোর বুকের উপর প্রতিবাদ মিছিল, মিছিলে প্রতিবাদ। তাই নিহত যুবক, এমনকি সন্তানের নিহত লাশ ফিরে পায় না জননী, ফিরে ফিরে আসে শূন্য হাতে, ফিরে আসে। তুমি আমার মাটি, আমার জননী, মুখ থুবড়ে পড়ে আছো। শরীরের মধ্যে যেন কেঁপে উঠল। বিমলা চোখ বুঝলেন, তার যেন স্পষ্ট মনে হলো পেটের মধ্যে কি যেন একটা মনে উঠলো। চোখ বুঝে ঠোঁটে ঠোঁট টিপে পেটের মধ্যে নড়ে ওঠাটা অনুভব করতে চাইলেন। সামনে উনুনে তরকারি চাপানো, চড়বড় করে শব্দ হচ্ছে। জল নেই, এখনই কড়া লেগে পুড়ে যাবে। বিমলা তথাপি নড়তে পারলেন না। সমস্ত অনুভূতি দিয়ে নিজের গর্ভে যেন কান পেতে রইলেন, আর তার বুকের মধ্যে যেন নিঃশ্বাসে বাঁচতে লাগলো। বাদল, বাদল রয়েছিস। পর মুহূর্তে তার শরীরটা আরেকবার কেঁপে উঠলো, ঘন ঘন নিঃশ্বাস করতে লাগলো। চোখ তুলে উনুন থেকে কড়াটা নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বাইরের দিকে কান পেতে কিছু যেন শুনতে চাইলেন, তারপর দরজার দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালেন। তরকারিটা ওভাবে ফেলে রেখে গেলে নষ্ট হয়ে যাবে। উনুনের কাছে নামানো কড়াটার দিকে একবার তাকালেন, কিন্তু বিমলা স্থির থাকতে পারলেন না। নষ্ট হয়তো হোক, কাঁচা থাক, ছাই হয়ে যাক। চোখ ফিরিয়ে রান্নাঘরের বাইরে এলেন। বিমলা কয়েক মুহূর্ত উঠোনে দাঁড়িয়ে রইলেন, তারপর সামনের দিকে না গিয়ে রান্নাঘরের পিছনে গেলেন। উত্তর দিকে মুখ ফিরিয়ে তাকালেন। উত্তর দিকে রাস্তা যেখানে পশ্চিমে মোড় নিয়েছে সেই দিকে তাকালেন। সেখানে মোড়ের এক পাশে কয়েকটা ইট এক জায়গায় এখনো জল হয়ে পড়ে আছে। সেইখানটা দেখলেন, ওখানেই শহীদ বেদি হয়েছিল। কয়েক মাসের মধ্যে ভাঙতে ভাঙতে গোটা কয়েক ইটে এসে থেকেছে। কেউ তুলে নিয়ে গেলেই আর চিহ্ন থাকবে না। কারা বেদিটা ভাঙলো? ইটগুলো কোথায় গেল? কেউ জানে না। বিমলা দেখেছেন, প্রথম প্রথম পাড়ার একটা কুকুর বেদিটার গা ঘেঁষে শুয়ে থাকত, এখন থাকে না। গোটা কয়েক ইট ছাড়া এখন আর কিছু নেই। 18 বছরের বাদলকে ওইখানে কারা পিটিয়ে মেরেছিল। বিমলা চোখের সামনে এখনো স্পষ্ট ক্ষতবিক্ষত বাদল, মুখে মাথায় রক্ত জমা। নিথর বাদলকে বাড়ির উঠোনে নিয়ে এসেছিল। নিহত বাদলকে দেখে বিমলা একবার চিৎকার করে কেঁদে উঠেছিলেন। উঠোনে পড়ে বাদলকে একবার জড়িয়ে ধরেছিলেন, আপন মনেই কেঁদে উঠে বলেছিলেন, কে তোকে এমন করে মারলো রে বাদল? কিন্তু বিমলার ভালো করে কাঁদতে পারেননি। ডাক ছেড়ে কান্না যাকে বলে, তেমন করে কাঁদতে পারেননি। সময়ে অসময়ে, কাজে অকাজে হঠাৎ চোখে জল এসে পড়েছে। গত বছরে কত গুলি চলেছে? 1313টা। গুলি আগে কম চলত। আগে মানে 7 বছর আগে, 17 বছর আগে, 27 বছর আগে। যখন প্রেসিডেন্সির ছাত্ররা দিকে দিকে পালিয়ে গেছে, তখনও একটা গুলি চলেনি। এই তর্কে আমি নেই। গুলি চালানি সেমিনার করে কি হবে? আমি বিশ্বাস করি একজন পুলিশ গুলি করার আগে আর একজন পুলিশ তার বাঁ কানে কিছু বলে। গুলি রাইফেল থেকে বেরিয়ে নল থেকে ছুটে যায়, ছুটতে থাকে ডালহাউসের দিকে। কিন্তু হাসনাবাদের কুটির থেকে পুরো মা বেরিয়ে এসে টুকরে ওঠে, আমার রতনকে ফিরিয়ে দাও। কোন রতন? কার রতন? কোন বাড়ির রতন? 7 বছর আগে এই বুড়ির থেকেও থরি বুড়ি ডুকরে উঠেছে। রতনকে ফিরিয়ে দাও। ধান ক্ষেতের ভেতর জ্যোৎস্না নিচে কুয়াশায় ঢাকা
হাজার হাজার রাইফেল অপেক্ষা করে আছে। পরের দিন ভোরের আলোয় আসামাদের বুড়িমা ঢুকে উঠল। রতন! আমার রতনকে ফিরিয়ে দাও। আমার সন্তান যাক প্রত্যহ নরকে, ছিরুক সর্বাঙ্গ তার ভাড়াতে জল্লাদ। উপরেণী চক্ষু জিহ্বা দিবাদি প্রহরে নিশাচর সাপদে না। আল্লাহ তার শৃঙ্খলিত ছিন্ন ভিন্ন হাত পানিয়ে শকুরেরা, কতটুকু যায় আসে আমার? যে আমি করি প্রত্যহ প্রার্থনা, তোমার সন্তান যেন থাকে দুঃখে থাকে, তোমার সন্তান যেন থাকে দুধে থাকে, তোমার সন্তান যেন থাকে দুঃখে থাকে।